প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওএসিস এই সময় অনুষ্ঠানে। সমসাময়িক বিষয়ে এই আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি গীতা চক্রবর্তী, সিনিয়র উপপরিচালক আইন ও সালিশ কেন্দ্র শিশু অধিকার ইউনিট। আমাদের সঙ্গে আরও আছেন আব্দুল আল মামুন, কর্মসূচির সমন্বয়ক, মানুষের জন্য ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলবো আমাদের দুঃখের ঘটনা, আমাদের বেদনার ঘটনা, শিশু হত্যা নিয়ে। গত কয়েকদিনে বাংলাদেশের একাধিক জেলায় 4 জন, বাহুবল হবিগঞ্জে এবং 2 জন কুমিল্লায়, এবং গত কিছুদিন ধরেই এই জিনিসটি এই পরিমাণে বেড়েছে যে আমরা উদ্বিগ্ন না হয়ে পারছি না। আমাদের সামনে রাজনের উদাহরণ আছে, আমাদের সামনে রাকিবের উদাহরণ আছে, তাদের দ্রুত বিচারও হয়েছিল তাদের হত্যাকারীদের, কিন্তু শিশুদের এই নির্যাতন, শিশুদের এই হত্যাকাণ্ড কিন্তু থামছে না। আমরা উদ্বিগ্ন, সমাজে কি হচ্ছে, শিশুদের উপরে এই নির্যাতন কেন, এইসব প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আমরা যারা শিশুদের অধিকার নিয়ে কাজ করেন, যারা শিশুদের বিষয়টি অনুসরণ করেন, তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরু করতে চাই গীতা চক্রবর্তী আপনাকে দিয়ে। আপনি যদি বলেন যে এই যে আপনারা কি দেখছেন, এই মানুষ কেন খুনি হয়ে উঠছে শিশুদের উপরে? আসলে এটা কখনোই প্রত্যাশিত না যে মানুষ শিশুদের উপরে এভাবে চড়াও হবে, কারণ শিশু কখনোই কারোর হিংসার প্রতি হিংসার কেন্দ্রবিন্দু হতে পারে না। কারণ শিশুকে সাধারণত সবাই ভালোবাসে, এবং আমাদের কালচার এটাই ছিল যে শিশুকে আমরা ভালোবেসেছি, শিশুদের জন্য অনেক কিছু ছিল সমাজে। এমনও সময় গেছে যে হয়তো বড়দের মধ্যে শত্রুতা হয়েছে, কিন্তু সবাই জানে যে সন্তান যদি, শিশু যদি শত্রুরও হয় তাকেও রক্ষা করতে হবে। আসলে এই মানবিকতা বোধ নিয়েই কিন্তু আমরা চলেছি। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে শুধু যে শিশুরা কোনো অপরাধের সাথেই কখনো থাকে না, তাদের উপর সব প্রতিহিংসা চরিতার্থ করছে বড়রা। তাদের নিজেদের মধ্যে যে কোন্দল হচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সেটার প্রভাব আমরা শিশুর উপর দিচ্ছি। কীরকম একটা মানসিক অসুস্থতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে যেন পুরা সমাজটাই একটা মানসিক রোগাগ্রস্ত হয়ে গেছে। এত যে এটা নিয়ে সুশীল সমাজ ভয়েস রেজ করছে, আমরা কথা বলছি, কাজ করছি, কোনো কিছুতেই মনে হয় কিছু হচ্ছে না। তবে এটা কিন্তু সত্যি যে মানুষ যে এটাতে দুঃখ পাচ্ছে না তা না। যার সাথে আমরা বিষয়টা নিয়ে কথা বলি, কেউ কিন্তু বলে না যে কাজটা ঠিক হচ্ছে, সবাই কিন্তু দুঃখিত, কিন্তু তারপরেও আমরা কিছুতেই এটা আটকাতে পারছি না। আসলে এটার পিছনে শুধু একটা মাত্র তো কারণ না, সমাজে যেহেতু এটা এভাবেই বিস্তৃতি লাভ করেছে যে এখন আমরা দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি এই ঘটনাগুলির সাথে। যেমন ধরেন যে রাজন রাকিবের বেলায় আমরা কিন্তু সারা সমাজ যেন জ্বলে উঠেছে, সব জায়গায় প্রতিবাদ হয়েছে, সবাই বলেছে, এবং খুবই অল্প সময়ের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের প্রশাসন, কিন্তু যেটা মনে হয় যে এটা হবে কেন, কেন সবাইকে এইভাবে ভয়েস রেজ করতে হবে, এইভাবে হই হুল্লোড় করতে হবে, তারপরে একটা ন্যায্য বিচারের দিকে মানুষ যাবে। এটা কিন্তু সমাজের একটা কৃষ্টির মধ্যেই থাকা উচিত যে অন্যায় হবে তার বিচার দ্রুত সময়ের মধ্যে হবে। আর শিশুদের বেলায় বিষয়টা তো আরও বিশেষভাবে বিবেচনা করা উচিত, কারণ শিশুরা যেহেতু নিজেদের বিচার নিজেরা চাইতে পারে না। আমরা যদি এখনই এই শিশুদেরকে এই অন্যায্য একটা সমাজের মধ্যে বড় হতে দেখি, যারা এই সহিংসতার শিকার হচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, এবং যারা শিকার হচ্ছে না সেই শিশুরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে তো বটেই। কারণ সেই শিশুদেরকে তো আমরা আর বড়রা বের হতে দিচ্ছে না, তাদেরকে আর কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দিচ্ছে না, তাকে একা চলাফেরা করতে দিচ্ছে না। এভাবে কিন্তু শুধুমাত্র যারা ভিকটিম হচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, পুরো সমাজই কিন্তু একটা দুস্থ সমাজে পরিণত হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি ভাবছি যে ঠিক আছে, আমার ক্ষমতা আছে সব নিরাপত্তা দেওয়ার, আমার শিশুটাকে আমি নিরাপত্তা দিয়ে চালাচ্ছি, কিন্তু কতদিন এটা আমার শিশুকে যে গ্রাস করবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। তো এই জন্য আমার মনে হয় যে আমাদের আসলে অনেক গ্রাসরুট থেকে এটা নিয়ে কাজ করা উচিত এবং সর্বস্তরে কাজ করা উচিত। এটা নিয়ে শুধু বিচার হলেই এটা যে থেমে যায় না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ প্রত্যেকটা ঘটনায় আমরা দেখছি যে পুলিশ গ্রেপ্তার করছে দোষীকে, তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে, কেউ কিন্তু থেমে নাই। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু দুর্বলতা থেকেই যায়। আমি যদি বলি যে ময়মনসিংহে যে ছেলেটাকে পিটালো কয়েকদিন আগে, সে মরে যায় নাই, কিন্তু তার ভিডিও যখন প্রকাশ করা হলো তখন পুলিশ দেখেও চিনে না, বলছে আমরা চিনতে পারছি না, অথচ স্থানীয় লোকজনরা বলছে সে স্থানীয় প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তার জন্য পুলিশ অ্যাভয়েড করছে। তা আমাদের এই জায়গাগুলিকেও তো একটু পরিহার করতে হবে, কারণ মানুষ যখন বুঝে যায় যে আমার প্রভাব প্রতিপত্তির কারণে আমি বেঁচে যাব, তখন সে নির্যাতন তো করবেই।
খুন করতে দ্বিধা করবে না, খুন করতেও দ্বিধা করবে না, কারণ তখন মনে করে যে বড়দেরকে মারলেই আর সে যেটা হয়, কিছুদিন আমি আগে একটু পেপারে দেখেছি যে শিশুদেরকে হত্যা করার জন্য টাকাও কম দিতে হয়। আচ্ছা, তাহলে বড়দেরকে মারার জন্য, বড়দেরকে ঘায়েল করার জন্য আমি যদি এই রাস্তাটা বেছে নেই, তাহলে যেসব জঙ্গি আমরা পাবো এদেরকে খুন করার জন্য টাকাও কম দিতে হবে, আর সবচেয়ে বেশি চরম মানসিক অসুস্থতায় ফেলতে পারে একটা ফ্যামিলিকে যদি সেই ফ্যামিলির বাচ্চাটার উপর আঘাত না হয়। সেটাই তারা বেছে নেয়, সেটাই তারা বেছে নেয়। আব্দুল মামুন, আপনি নিশ্চয়ই এটা নিয়ে পরিসংখ্যান নিয়ে কাজ করেন। আমরা দেখছি যে সংখ্যাগতভাবেও আমরা মনে করি যে বেশি বেড়েছে কিনা, বা নাকি ভয়াবহতা বেশি হচ্ছে, কোনটা? ধন্যবাদ। আসলে যেটি হয়েছে যে আমরা যদি 2014 সাল থেকে দেখি, 2014 থেকে 2015 সালে কিন্তু শিশু হত্যা অনেকখানি কমে গেছিল। আমি যদি একেবারে সংখ্যার দিক থেকে বলি যে 394 জন শিশু 2014 সালে পত্রিকায় বেরিয়েছে যে তাদের হত্যা করা হয়েছিল, এবং অপহরণ করা শিশু 120 জন শিশু অপহরণ করা হয়েছিল, তার ভেতর মাত্র একজন শিশুর লাশ পাওয়া গেছিল, বাকিরা উদ্ধার হয়েছিল। এবং কিন্তু 2015 সালে এসে আমরা সেটা দেখছি আরো কমে, যে 394 যেখানে 2014-তে ছিল সেটি 15-তে এসে 285 জনে হয়ে গেছে। কিন্তু এবছর 2016-তে এসে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ঘটনা দেখতে পাচ্ছি। আমি জানি না শেষ পর্যন্ত একটা পরিসংখ্যান আমি দেখলাম পত্রিকাতে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 15 পর্যন্ত 1.5 মাসে 45 জন, হিসাব কিন্তু তাদের মনে হয় যে প্রতিদিন একজন। সেই সংখ্যাটার চেয়েও আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আসলে এর বিভৎসতা, নৃশংসতার ধরনগুলো কিরকম। এবং পাশাপাশি আপনি যেটা গীতাদি কিছুটা বলছিলেন যে এইখানে আসলে সমস্যার মূল জায়গাটা হচ্ছে সামাজিক বন্ধনগুলো ছুটে গেছে। আমরা অনেক বেশি এককেন্দ্রিক হয়ে গেছি। সমাজ বলতে যেটাকে আমরা বলছি, আপনি যদি পাড়া মহল্লা এভাবে করে যান, সেটি আদৌ আছে কিনা একটা বড় প্রশ্ন আমাদের সামনে। এই শিশুদের মৃত্যু, শিশুদের মরা মুখগুলো আমাদের সামনে সেই প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ আমি যেই সমাজে বাস করি, আমি সেখানে কিন্তু আমার পরিবার, আমার সন্তান নিয়ে আমি আমার ঘরের আমি খুশি। আমি অন্যের সন্তানের কি হচ্ছে সেটা দেখছি না। তার চেয়েও দুঃখজনক যেটি হচ্ছে, যদি দেখি যে অন্য কারো সন্তানের উপর নির্যাতন হচ্ছে, আমি মোবাইল ফোনটি বের করে ভিডিও করছি সেটি, বাধা দিচ্ছি না। ফলে সামাজিকভাবে যে আগে আপনি দেখবেন পাড়া মহল্লায় বিভিন্ন বয়স ভিত্তিক কিন্তু একটা শ্রেণী ছিল, যে ছোটদের একটা গ্রুপ, বড়দের মাঝারি বয়সী একটা, তরুণদের একটা গ্রুপ, এবং এদের এক এক ধরনের কিন্তু ভূমিকা রয়েছে সমাজে। সেই জায়গাগুলো আমরা আজকে সেখান থেকে হারিয়ে যেতে বসেছি আমরা এককেন্দ্রিক সমাজের কারণে। কাজে আজকে পাড়া মহল্লায় সুরক্ষা দেওয়ার মতো তরুণ নেই, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা নেই, প্রত্যেকে নিজ নিজ জায়গায় চলে গেছে। আমরা শিশু সুরক্ষা আইন, শিশু অধিকার আইন এই সমস্ত কেন করলাম? আমরা সত্যিকার অর্থে যদি আমি আপনাকে বলি, এরা কোনোটাই আমাদেরকে আসলে প্রতিরোধ করতে পারবে না। আপনি ঘটনা ঘটে যাওয়ার পরে দৃষ্টান্তমূলক বিচার আমরা তো দেখেছি রাজনের ক্ষেত্রে, কিন্তু তাতে কি কমেছে? কমেনি। এখন এই ঘটনা ঘটার আগেই তো আমরা প্রতিরোধ চাই। প্রতিরোধ হতে পারে কিভাবে? আজকে যদি শিশু সংগঠনগুলো পাড়ায় থাকতো, সক্রিয় থাকতো, সামাজিক সংগঠনগুলো থাকতো। আপনি একটি পাড়ায়, আপনার নিশ্চয় মনে আছে যখন এই শিশু সংগঠনগুলোর আন্দোলনগুলো বেগবান ছিল, আমরা খেলাঘর দেখেছি, আমরা খেলাঘর দেখেন, আপনারা প্রত্যেকটা শিশুর সাথে তখন যুক্ত ছিল, এবং অভিভাবকরা আস্থার সাথে, নির্ভরশীলতার সাথে সেই সংগঠনের সাথে শিশুদের ছেড়ে দিয়েছে। এটি কিন্তু শুধু সাংস্কৃতিক সংগঠন না, এটি কিন্তু একটি সামাজিক সুরক্ষা বলয় তাদেরকে দিয়েছে। কিন্তু সেই অনুপস্থিতি এখন খুব বেশি এখন চোখে পড়ে। এখন আমরা যদি অবশ্যই এখন যদি আপনি দেখেন অভিভাবকরা কি চান, আমি বলবো এই যে পরিস্থিতি, এটা আপনি আমিও দায়ী। আমরা শুধু পরীক্ষা A+ এর পেছনে ছুটছি, এজন্য পড়তে হবে। শিশুকে ডিসকানেক্টেড করে ফেলছি, বিচ্ছিন্ন করে ফেলছি সমাজ থেকে, পারিপার্শ্বিকতা থেকে। তার সবকিছু হয়ে গেছে বই কেন্দ্রিক আর পরীক্ষা পাশ কেন্দ্রিক। কিন্তু শিশু তো মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে বড়দের দ্বারা। এইখানে সেটি হলো সমাজের ক্ষমতা কাঠামো, যেটা দিদি কিছুটা বললেন। আমি আপনাকে আঘাত করতে চাই, কিন্তু আপনার সাথে আমি পেরে উঠছি না। তারপরের স্তরে আমাদের সমাজ কাঠামোতে রয়েছে নারীরা। আপনি খেয়াল করবেন, পুরুষকে আঘাত যে পরিমাণ, নারীকে তার চাইতে বেশি, নারীর চাইতে শিশুদের আরো বেশি। কারণ ক্ষমতা কাঠামো, সামাজিক ক্ষমতা কাঠামোতে শিশুর অবস্থান সবচেয়ে দুর্বলতম অবস্থানে, একদম সেখানে আপনাকে কম এফোর্ট দিয়ে আপনি তাকে ঘায়াল করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, শিশু এমন একটি জায়গা, প্রত্যেক পরিবারের কাছে শিশু সবচাইতে দুর্বলতম একটি বিষয়, অবলম্বন। আপনি কোন পরিবারকে যদি মানসিকভাবে আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চান, তার শিশুর উপর আঘাত করাটা কিন্তু বাহুবলে আমরা যে ঘটনাটা দেখলাম, যে 4টে খুন হলো এবং খুন করে তাদেরকে বালুতে পুঁতে রাখা হলো, এটি পঞ্চায়েতের সঙ্গে জড়িত এবং এর সঙ্গে সম্পদ অর্থের বিষয় আছে। তাহলে একটা মানুষের অর্থ সম্পদ কেড়ে নিতে হলে বা আত্মস্থ করতে হলে সেই সন্তানকে, সেই শিশুটাকে মেরে
ওই সমাজে এই যে এখন যে ধরা পড়ে গেল, এখন যে হলো না, তাহলে এটা তো সর্বশেষ রাকিবের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে শাস্তি তো পেতে হলো, তাহলে মানুষ কেন আবার করে? এই মানসিকতাটা কোত্থেকে? এইখানে আমাদের মনে হয় একটু সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের যেটা ধারণা সেটি হলো আসলে এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা যেরকম প্রচার, প্রধানত মিডিয়া এবং অন্যান্য জায়গায় যেরকম প্রচার এবং সচেতনতা তৈরি করছি ঘটনা প্রচারের জন্য, ঘটনার ভয়াবহতা তুলে ধরার জন্য, কিন্তু পরবর্তীকালে যখন দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, আজকে তার যে ভয়াবহতাটা, অর্থাৎ যিনি দুষ্কৃতকারী তিনি যে শাস্তিটা ভোগ করছেন, তার জীবনে কত কষ্ট চলে আসছে শুধুমাত্র তার সেই অপরাধের জন্য, সেটিকেও যদি মিডিয়া এবং আমি বলবো সামাজিক সংগঠনগুলো, বেসরকারি সংগঠনগুলো, সেগুলো যদি আঙুল দিয়ে, কারণ আমি তো জানি না রাজনকে মারার পরে সেই যে হত্যাকারীরা তারা এখন আসলে কি অবস্থায় আছে, তাদের বিচারটা এবং কি তাদের রায়টা কার্যকর হয়েছে কিনা, কত কষ্টে আছে। যখন আমার সামনে আঙুল দিয়ে দেখানো হবে, দেখেন একটি হত্যাকাণ্ড যে করছে তাকে এরকম একটি পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, তার পরিবার, তারও তো পরিবার আছে হত্যাকারী, তার পরিবারের ভোগান্তিগুলো তার সামনে যদি তুলে ধরেন, তাহলে অবশ্যই সমাজের, আমরা তো বিবেকবানী মানুষ, কিন্তু আমরা যখনই এই ধরনের অপরাধ করতে যাই তখন কিন্তু আমাকে নাড়া দিবে আমার এই ধরনের একটি কর্মকাণ্ড আপনার পুরো পরিবার, পুরো সমাজকে অস্থির করে তুলবে। আরেকটা যেটা হয়, যেমন আমাদের দেশের অনেক মানুষই এক সময় নিরক্ষর ছিল, এখন সাক্ষরতার হার বেড়েছে। তো যখন নির্বাচন হতো তখন কিভাবে টিপসইটা দিতে হবে, কোন মার্কাতে দিতে হবে, কি হলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এই সচেতনতা কিন্তু আমরা মানুষের মধ্যে যখন অনেক ভালোভাবে আমরা গড়ে তুলতে পেরেছি, মানুষ কিন্তু ভালোভাবে ভোট দিতে পেরেছে। তা এই বিষয়গুলির ব্যাপারে সর্বস্তরে জনসচেতনতা নাই। কারণ আমরা যারা শিক্ষিত কিছু মানুষ, যারা টিভি দেখছি, যারা পত্রিকা পড়ছি, যারা এইসব কিছুতে অংশগ্রহণ করছি, আমরা যতটা দেখছি যে নির্যাতন করলে এটার পরিণতি ভয়াবহ হবে, করা উচিত না, শিশুদের অধিকার আছে, অনেক রিমোট এরিয়াতে আপনি যান, দেখবেন যে মানুষের মধ্যে কবে কে মারা গিয়েছিল, কিছু হয়েছিল নাকি, মানুষ কিন্তু এত কিছু জানে না। তাহলে আমাদের কিন্তু সেইভাবে সবার মধ্যে করতে হবে যে কোনো অবস্থাতে একটা শিশুর উপর অত্যাচার করা যাবে না, মেরে ফেলা তো দূরের কথা, কোনো ধরনের নির্যাতন, শারীরিক মানসিক কোনো নির্যাতন করা যাবে না। সেই বিষয়গুলি কিন্তু সর্বস্তরে দিতে হবে। আমরা আবেগের ভালোবাসার কথা বলি যে শিশুকে ফুলের টোকাও দেওয়া যাবে না, কিন্তু ফুলের টোকা কেন? মানুষ তো খুন করে ফেলছে, মানুষ খুনও করে ফেলছে, সেটাই। আর কোত্থেকে আর এই কালচার বাদ যাবে? আমি যদি স্কুল প্রতিষ্ঠানগুলিতে, গভর্নমেন্টের সার্কুলারও আছে যে শারীরিক মানসিক শাস্তি দেওয়া যাবে না, অথচ আমি চাইল্ড রাইটস ইউনিটে কাজ করি, আজকেও আমি 2টা চিঠি দিয়ে আসছি স্কুলে শারীরিক শাস্তি দেওয়ার জন্য, এবং প্রত্যেক দিনই এমন আমাকে 5-6টা করে চিঠি লিখতেই হয়। এটা তো দিচ্ছে, এমনই শাস্তি দিচ্ছে, হাত ভেঙে গেছে, এমনই কানে ধরে এমনই মোচড় দিল যে কানের ছিঁড়েই গেল, কলম দিয়ে এমন ছুঁড়ে মারলো, চোখ অন্ধ হয়ে গেল। তো এই যেটা শিক্ষা প্রতিষ্ঠান, তারাই তো এটারে জাস্টিফাই করে দিচ্ছে যে শিশুদের, ওরা বলছে ডিসিপ্লিনের নামে শাস্তি দিচ্ছি, আর অন্যরা বলছে হ্যাঁ আমার দোকানে কর্মচারী সে ভালো কাজ করে না, তারা ডিসিপ্লিনের নামে শাস্তি দিচ্ছি। তাহলে ডিসিপ্লিনের নামে শাস্তি দেওয়া যায়, সেটা কিন্তু সমাজে এস্টাবলিশড হয়ে যাচ্ছে সামহাউ। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক বা অন্যভাবে হোক, এই জায়গাটায় আমাদের শিশু অধিকারের বিষয়টি সামনে আনতে পারছি না। এখানে অভিভাবকদের আমি একটু যুক্ত করি, অভিভাবকদেরও কিন্তু এখানে দায় নিতে হবে। এমন অনেক অভিভাবককে দেখেছি যে স্কুলে শাস্তি দেয় না, সেটা আবার স্কুল হলো নাকি, মানে অভিভাবক চাপ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষকে যে তো আপনারা আমার এই ছেলে দুরন্ত দুষ্ট, যেই স্কুলগুলো শাস্তি দেয় না সেটা তো স্কুল হয় না। এই যে মানসিকতা, তো এই মানসিকতাও কিন্তু পরিবর্তন করতে হবে। এগুলো কিন্তু সমাজে উস্কে দিচ্ছে যে এই ধরনের, যখন একজন শিক্ষিত, একজন যাকে আমি শিক্ষা গুরু বলছি, যার কাছ থেকে সমাজ শিখবে, তিনি যখন প্রহার করছেন, এটা তো সমাজের অন্যরা দেখে শিখছে। যার শিক্ষা নাই তার প্রহারটা তো আরো মারাত্মক হবে। আপনি বলছিলেন যে এই যে স্কুলে এই যে মানে নির্যাতন, বা আমরা নির্যাতন বললে শিক্ষকরা আবার বলবে যে তাহলে আমি পড়াশোনা কিভাবে করবো, লেখাপড়া করার জন্য তো কিছু কঠোরতা হতে হবে। তারও একটি রেশ সমাজে যারা শিক্ষিত না বা যারা ওই রকম সচেতন না, তারা তো লুফে নিচ্ছে এবং তারা শাস্তি দিচ্ছে। এবং আপনি যদি বললেন যে আমার দোকানের কর্মচারী, তো সেটা আমার অধীনস্থ একজন লোক, তাকে তো আমি শাস্তি দিতেই পারি, সেটার প্রতিবাদ করবে কে? বা সেই ঘটনা ঘটাবে না এই কথাটা বলবে কে? এটা কি সরকার বলবে? এটা কি সামাজিক সংগঠনগুলো বলবে? এটা কি এনজিওরা বলবে? কে বলবে? আপনারা কি মনে করেন? আসলে এটা প্রত্যেককেই বলতে হবে, যার যার অবস্থান থেকে। সরকার তো অবশ্যই বলবে, কারণ সরকারের অব্লিগেশন আছে, সে তো এটা বলবেই। আমি যেটা বলবো যে সরকার যখন থেকে ইউএনসিআরসি সাইন করেছে, তার একটা অব্লিগেশন আছে, শিশু অধিকার কোনো মতেই লঙ্ঘন করা যাবে না, ভায়োলেন্স তো নাই শিশুর বিরুদ্ধে। কিন্তু আমাদের যে শিশু একাডেমি আছে, প্রত্যেকটা জেলাতে এদের শাখা আছে, এখানে এদের কাজ হলো এইসব কালচারাল অনুষ্ঠানগুলি করা। যেটা উনি বলছিলেন যে এখন আমাদের মহল্লাতে, পাড়াতে শিশুদের সংগঠন নাই, শিশু সংগঠনকে পরিচালনা করার জন্যই তো শিশু একাডেমি।
তাহলে এত সব ঘটনা ঘটছে, ওনাদের সেই রকমের প্রেজেন্স তো আমরা কোথাও দেখি না। ওনারা তো 64 জেলাতে ওনাদের শাখা আছে, কারণ ওনারা ইচ্ছা করলে সারা বাংলাদেশে হিউজ ক্যাম্পেইন করতে পারে। তো গভর্নমেন্ট যত বেশি গ্রেপ্তার করে নিজের সন্তুষ্টি প্রকাশ করছে, তার চেয়ে এই জায়গাটা তো আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। ওইটা তো হলো একটা আইনি পদক্ষেপ, এটা নিতেই হবে, এটা আইন স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলেই পারেন সব পাড়া মহল্লায় সব কিছুতে কিন্তু এই ক্যাম্পেইনটাকে আরো বিস্তৃত করা, কারণ এত ওয়ার্ড আছে, এত ওয়ার্ড কমিশনার আছে, তারপরে ইউনিয়ন পরিষদ মেম্বাররা আছে, প্রত্যেকে যদি একটা চাইল্ড রাইটস মনিটরিং একটা কমিটি করে তাদের পাড়া মহল্লাতে, প্রত্যেক দিন মাইকিং করুক না যে কোনো শিশুকে নির্যাতন করা যাবে না, কোনো শিশুকে মারা যাবে না। মানুষ শুনতে 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 তো এক সময় ধারণ করবে ভিতরে প্রত্যেকটা মানুষ, না শিশুর উপর নির্যাতন করলে একটা বিচার হবে। তো ওইগুলি মানুষের ভিতরে ঢুকাইতে হবে, কারণ সমাজ যখন একটা বড় পরিসরে একটা বেধিগ্রস্ত হয়ে যায়, তখন সেই বেধি সারাতে হলে তো আমার অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে এবং সেটা তৃণমূল পর্যায়ে করা উচিত। স্থানীয় সরকারের যেটা দিদি বলছিলেন একটা বড় ভূমিকা আছে, যেটা আমরা অনেক সময় অবজ্ঞা করে যাচ্ছি। আমরা তাদেরকে, আমি মনে করি যে স্থানীয় সরকারের জবাবদিহিতার ভেতরে আনা উচিত, কারণ তাদের যে স্ট্যান্ডিং কমিটি, আমি যদি ইউনিয়ন পরিষদের বলি, তার ভেতরে একটি স্ট্যান্ডিং কমিটি কিন্তু নারী ও শিশু কল্যাণের জন্য। তো কাজে তাদের সুনির্দিষ্ট দায়িত্ব হচ্ছে তার যে সারাউন্ডিংস এরিয়া, তার যে এলাকা, সেখানে শিশু সুরক্ষা এবং নারী সুরক্ষা দেওয়া। কিন্তু আমি বলেন সেরকম কি কার্যকর কোনো উদ্যোগ কোনো ইউনিয়ন পরিষদ থেকে বা থেকে দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় একটা বড় ধরনের, কারণ ক্যাম্পেইন বা সচেতনতা যে আমাদেরকে সফলতা এনে দিতে পারে, আমরা কিন্তু ভুরি ভুরি উদাহরণ আছে। আপনি দেখুন আমাদের প্রাইমারি এনরোলমেন্ট রেট 98%-এরও বেশি। আপনি দেখেন পোলিও ক্যাম্পেইন আমাদের একেবারেই গ্রামের তৃণমূলের জনগোষ্ঠীও কিন্তু টিকা দিবসের কাজে আমরা এই কথাটা যদি বারবার করে যদি বলতে পারি যে প্রতিটি শিশুর জন্যই আসলে একটা নিরাপদ পরিবার সমাজ দিতে হবে, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে হবে সকল অঙ্গ প্রতিষ্ঠান এবং একই সঙ্গে নাগরিক সবাইকে। এটি একটি কথা। কিন্তু আজকে আমি দুঃখের সাথে এটা বলতে হচ্ছে, দেখেন আমাদের জনগোষ্ঠীর কিন্তু প্রায় বলা হয় 40 থেকে 44% শিশু, কিন্তু শিশুদের দেখাশোনা করার জন্য রাষ্ট্রের যে মন্ত্রণালয়টি, সেটি হচ্ছে নারী ও শিশু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং তার অধীনে মহিলা বিষয়ক একটি অধিদপ্তর রয়েছে। স্বভাবত সেই কারণে জেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছেন, উপজেলা পর্যায়ে রয়েছেন, কিন্তু শিশুদের জন্য কোনো অধিদপ্তর নেই। জেলা বিষয়ক শিশু কর্মকর্তা বোঝায় যিনি শিশু একাডেমিতে বসেন, এবং তার কাজের কিন্তু গণ্ডি খুবই সীমিত, শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা। উপজেলা পর্যায়ে কোনো শিশু বিষয়ক কর্মকর্তা নেই। কাজেই শিশুদের বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রীয় কাঠামোতেও কিন্তু একটু অবহেলিত রয়ে গেছে। কাজেই সেইখানে একটা সংস্কারের প্রয়োজন। অন্যান্য কাঠামোর জায়গা থেকে যেটি বলছেন, 1990 সালে বাংলাদেশ কিন্তু প্রথম 30টি দেশের একটি যারা জাতিসংঘ শিশু অধিকার সনদ সাইন করে। 1974 সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশের আগেই শিশু আইন প্রণয়ন করে, যেটা খুবই যুগান্তকারী ছিল। এবং এখনো আপনি যদি দেখেন যে শিশুদের জন্য যে কাঠামো, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন 2013, সবকিছু যদি আপনি দেখেন, আপনি আইনগতভাবে সকল আইনি কাঠামোর জায়গা থেকে আমরা কিন্তু ভালো অবস্থানে আছি, কিন্তু বাস্তবায়নের জায়গায় এবং যারা পরিবারগুলো রয়েছে, পরিবারের কথা এখানে বলা হচ্ছে। আপনি যদি আরেকটি জিনিস খেয়াল করেন, যে পরিমাণ শিশু নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে কিংবা অপহরণের শিকার হয়ে খুন হচ্ছে, এদের খুব কম সংখ্যক পাবেন অপরিচিত লোক দ্বারা ঘটছে। এদের অধিকাংশই হচ্ছে পরিচিত লোকজন, নানা পারিবারিক বিষয়, শত্রুতা, অন্যান্য বিষয়, যেটি আপনি বলছিলেন যে পরিচিত লোক, দুঃসম্পর্কের বা কাছের সম্পর্কের পরিচিত আত্মীয় বা প্রতিবেশীদের একই পাড়ার, মানে চেনে না এরকম লোকজন দ্বারা ঘটনা খুবই নেহাত ঘটছে। আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি, 2015 সালে যে 285 জন শিশুকে হত্যা করা হয়েছে, তাদের ভেতর 15 জন শিশু পাওয়া গেছে যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির, আর্থিকভাবে, বাকিরা সবাই কিন্তু নিম্নবিত্ত এবং একেবারে দুর্বল। তাহলে এইখানে আরেকটি প্রশ্ন আছে, তাহলে রাষ্ট্র বা সমাজ, আমরা যখন শিশুদের নিরাপত্তার কথা বলছি, যেখানে জাতিসংঘ শিশু অধিকার সনদের প্রথম মূলনীতি হলো বৈষম্যহীনতা, অর্থাৎ সকল শিশুকে সমানভাবে দেখতে হবে, সেখানে উচ্চবিত্ত শিশু এবং নিম্নবিত্ত শিশু বলে আমি নিরাপত্তার দুটি ধরন তৈরি করে দিচ্ছি। আমরা তো শিক্ষার ক্ষেত্রে তাই, সরকারি প্রাইমারি স্কুল হলো গরিব মানুষের জন্য, সেই আর কিন্ডারগার্টেন বা একটু ভালো স্কুলগুলো হলো বড় লোকের জন্য, আরো বড় লোকের জন্য ইংরেজি মাধ্যম স্কুল। তো কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় কি, এটিকে আসলে আজকে আলোচনা করে আমরা হয়তো কোথায় গিয়ে দাঁড়াবো জানি না, কিন্তু এটাকে সামাজিক আন্দোলনে যদি আমরা রূপ দিতে না পারি, সামাজিক আন্দোলন মানে প্রত্যেকের দায়িত্ব, সে যার শুধু সন্তান আছে তার দায়িত্ব নয়, কিংবা যার সন্তান বড় হয়ে গেছে তার দায়িত্ব নয়, প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেক নাগরিক যদি মনে করে যে এই রাষ্ট্র আমার, এই সমাজ আমার, তাহলে এটা প্রত্যেকের দায়িত্ব। আমি ভালো আছি বলে যদি আমি
গোছের একটা অবস্থান নিয়ে যে আমি তো ভালো আছি, আমার তো কিছু নেই, বা আমার তো সন্তান ছোট নেই, এরকম, তাহলে কিন্তু হবে না। আমার কোনো দায়িত্ব নাই, শিশুর প্রতি আমার কোনো দায়িত্ব নাই। আপনি কি বলবেন যে অন্য শিশু, এটাও আমি একটু দেখি যে মানে আমার সন্তান নাই, বা যেটা আব্দুল মামুন বললেন যে আমার সন্তান বড় হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আমি আর ভাববো কেন? বাচ্চাদের নিয়ে তো আমরা তো এখন আলোচনা হচ্ছে যে রাষ্ট্রই ভাবছে না খুব বেশি, আমরা আইন করে রেখেছি, তার বাস্তবায়ন কে করবে? মানে তৃণমূলের পর্যায়ে কে বলবে? আপনি যদি বলেন যে এই যে রাজন হত্যার যে দ্রুত বিচার হয়েছে, তুমি যে অন্যায় করলে, আরেকটি শিশু হত্যা করলে তোমারও যে ফাঁসিও হতে পারে, এই প্রচারিত আমরা খুব করতে পারছি না বা জানাতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের সামাজিক সংগঠন বা সরকারের দিক থেকে আমরা কোথায় কাজ করব? এটা আসলে আমার যেটা মনে হয় যে কাজ করার অনেক জায়গা আছে। একটা যেমন আমাদের ইউনিয়ন লেভেলের কাউন্সিলররা কাজ করতে পারে, আরেকটা হলো এত রাজনৈতিক দল আছে, এত রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, ইলেকশন হইলে তো এরা দিন রাতের ঘুম হারাম। শিশুরা তো ভোটার না, তো শিশুরা ভোটার না হোক, সামাজিক দায়বদ্ধতা তো এদের আছে শিশুদের প্রতি। শিশু ভোটার না হলেও কিন্তু সে শিশুকে তার দায়বদ্ধতা থেকে বাইরে রাখতে পারে না, কারণ এরা এদের ম্যানিফেস্টোতে তো শিশু অধিকারের কথাও বলে, কোন কোন রাজনৈতিক দল বলেছে। তাহলে যখন সমাজে এমন কিছু হয়, এখানে না হয় তার ভোটের স্বার্থটা নাই, কিন্তু সে ক্যাম্পেইনটা তো অতি সহজেই করতে পারে, কারণ তারই তো লোক আছে। কেন একটা জায়গায় এমনটা হলে সব দল মত নির্বিশেষে মিলে অনেক বড় ক্যাম্পেইন কেন করে না? কেন এইভাবে প্রতিবাদ করে না যে আমাদের এলাকায়, কেন এরা ঘোষণা করে না যে আমি যে এলাকার থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকায় একটা শিশুকে আমি সহিংসতার শিকার হতে দিব না? কেন ওইখানের এলাকা বা আওয়ামী লীগ, জামাত, মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, সব পার্টি মিলে কেন সব পার্টি মিলে এটা করতে পারে? এবং এটা খুবই সহজ, এটার জন্য কোনো বাজেটেরও প্রয়োজন নাই, কারণ এরা তো এই অ্যাক্সেস তো তাদের কমিউনিটিতে আছে, গ্রহণযোগ্যতাও আছে। একজন নেতা যখন দাঁড়ায় বলবে যে আমি একটাও শুনতে চাই না আমার এলাকায় কোনো নির্যাতিত হয়েছে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এটা তো হয়ই না, বরং অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক কখনো কখনো আমরা দেখি তারাও বরং পরোক্ষভাবে এটার সাথে জড়িত হয়ে যায়, অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে। ওইটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কিভাবে আশা করব দিদি এই জায়গা থেকে 2015 সালে এই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি এবং হাঙ্গামার কারণে 15 জন শিশু প্রাণ হারিয়েছে। আমি কি করে অন্য নির্যাতন, এদের রাজনৈতিক, এদের ক্ষমতা বদল এবং কর্মসূচি এইসবের ভেতরে 15 জন শিশু প্রাণ হারিয়েছে 2015 সালে। আপনি দেখেন রাজনৈতিক এই যে ইলেকশনগুলো হয়, আমাদের নির্বাচন কমিশন থেকে কিন্তু বলা আছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার জন্য, কিন্তু আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে মিছিলের ভেতরে, অন্যান্য ভোটের দিন বাদই দিলাম আমি, প্রচারণার কাজে শিশুদেরকে এখনো পর্যন্ত ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। কাজে এই যে আমি তাদের কাছ থেকে ওই রাজনৈতিক ম্যানিফেস্টোতে থাকলো, কিন্তু যদি আচরণে তারা এটা প্রকাশ না করে, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রধান যাদের বেশি সংখ্যক ভোট রয়েছে তাদের কাছ থেকে কতটা আমি আশা করতে পারি আমি জানি না। কিন্তু সমাজে তো তারা প্রভাবশালী, হ্যাঁ, এবং তারা তো সমাজকে নিয়ন্ত্রণ করে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো কোনো সময় নিয়ন্ত্রণ করে বলে আমরা অভিযোগ করি। তাহলে এই কাজটা কেন হবে না? তার ভোটারের সন্তানই তো নিহত হলেন, তার ভোটারের সন্তানই তো অপহরণ হলেন, তো সেক্ষেত্রে সেই জনপ্রতিনিধির দায়িত্ব অবশ্যই দায়িত্ব থাকবে যদি তার ভোটার সেটি চায়। এখন ভোটার কি চায়? ভোটার চায় যে আপনি আমাকে রাস্তা করে দিবেন। ভোটার কি চায়? ভোটার চায় যে আমি এটা ভালো চাই। আপনি বলেন কজন ভোটার আছে, কজন বাবা মা, বা একটা এলাকায় যখন আলোচনা হয়, আপনি সামনে আমাদের যে নির্বাচন ইউনিয়ন পরিষদে আপনি দেখেন সেইখানে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, কজনের প্রতিশ্রুতির ভিতর কিংবা কতজন ভোটার চাইছে যে আমার এলাকায় শিশুদের নিরাপত্তা চাই, বাবা তুমি দিতে পারবে কিনা বলো? এটা কি বলছে? এটা আলোচনার ভিতরে নাই। সামাজিক উন্নয়ন, সামাজিক সুরক্ষার বিষয় হচ্ছে আমি ভালো থাকবো, ব্রিজ চাই, কালভার্ট চাই, বিদ্যুৎ চাই, বড়রা এই হবে সে হবে, এগুলো সেখানে শিশু কোনো কিছুতেই নাই। আমাদের জাতিসংঘ শিশু অধিকার সনদে আরেকটা মূলনীতি হচ্ছে শিশুর সর্বোত্তম স্বার্থ, অর্থাৎ সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভেতরে শিশুর স্বার্থটা দেখতে হবে। এখানে আমার স্বার্থ আছে, আপনার স্বার্থ আছে। যেমন ধরুন বলা হচ্ছে এরকম যে আপনি যখন একটা বাসা বদল করবেন, আপনি বাসা বদল করার সময় দেখেন আপনার অফিসটা কত কাছে, আপনি দেখেন বাজারটা কাছে কিনা, এরকম অনেক ফ্যাসিলিটি। আপনি কি দেখেন যে আপনার শিশু সেখানে খেলার জন্য তার সমবয়সী শিশুরা আছে কিনা, কাছে খেলার মাঠ আছে কিনা, তার স্কুলটা কাছে আছে কিনা। তো এইভাবে করে রাষ্ট্র যদি চেষ্টা করে যে শিশুর সর্বোত্তম স্বার্থ যদি বলি, আমি যদি আইনি কাঠামোর জায়গা থেকে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন শিশু বান্ধব মন্ত্রী, তিনি কিন্তু অনেকগুলো পদক্ষেপ, অনেকগুলো ঘোষণা নিয়েছেন। কোনো পথ শিশু পথে থাকবে না উনি কিন্তু ঘোষণা করেছেন এবং তার সেই জন্য কাজও করে যাচ্ছেন। কাজে আমার মনে হয় রাজনৈতিক সদিচ্ছাটা যদি একটু উপর থেকে আর একটু জোরালোভাবে আসে, সেটা কিন্তু নিচের দিকে খুব সহজে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য জায়গাগুলোতে একটা নাড়া দেওয়া দরকার। গীতা চক্রবর্তী বলছিলেন যে রাজনীতি ব্যাপারটা, আমাদের সংসদ
মানে অধিবেশন চলছিল, সেই সময় কিন্তু কুমিল্লার ঘটনাটা ঘটলো, সেই সময় কিন্তু আমাদের বাহুবলের হবিগঞ্জের ঘটনা ঘটলো। আমরা কিন্তু খুব বেশি উচ্চকিত হতে দেখলাম না সেইখানে। তাই আপনি তো সেটাই বলতে চাচ্ছিলেন যে তারা যদি বলতো, আমাদের সংসদে তো এটা নিয়ে একটি এরকম 4টি শিশু বালুতে পুঁতে রেখা হয়েছিল, তার দুদিন যেতে না যেতে কুমিল্লা জোড়াখুনের ঘটনা ঘটলো। আমরা কিন্তু কোনো একজন সংসদ সদস্যকে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা কিন্তু দেখলাম না। রাজনীতিবিদরা কি শিশুদের প্রতি নজর দেন না, বা তারা কি তাদের ঘর সংসারে কি শিশুরা নেই? সেটাই তো কথা। এখন হলো কি যে একটাও তো দেখলাম যে কোনো এলাকায় কেউ স্পেশাল একটা কাজ হাতে নিয়েছে, যে এখানে কিছুতে একটা র্যালি বের করেছে কোনো সাংসদের নেতৃত্বে, যে এখানে আর কোনো শিশুকে কখনো নির্যাতন করা যাবে না। এটা কিন্তু ওনাদের পক্ষে অত বেশি কঠিন কোনো কাজ না। সবসময় শুধু এখানে বসে ওনারা মিটিং সিটিং করেন, কিন্তু এলাকায় কি ঘটছে সেটাই তো ওনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তার নির্বাচন এলাকায় ওইটা করা উচিত। কিন্তু ওনারা ওইটাতে আসলে জানি না। কারণ এখন হলো কি যে যখন একটা আপনি যেটা বললেন যে ভোটাররা যখন ভোট দেয়, সামাজিক সুরক্ষার প্রসঙ্গ যখন বলে, সামাজিক সুরক্ষার মানে স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী তো শিশু এটার অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা যখন আর কিভাবে হবে, সব জায়গায় পলিটিক্যালি বায়াসড। কারণ একটা স্কুলে আমি কিভাবে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো, কারণ এই স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি, এখানে তো রাজনৈতিক নেতাদেরই আধিপত্য। কাজে এখানে কিছু হলে, নির্যাতন কিছু হলে, উনি যেহেতু ম্যানেজমেন্ট কমিটির প্রধান, উনি এটা চেপে যাওয়ার চেষ্টা করেন, আমার উপর দায় পড়বে, আমার উপর দায় পড়বে। তো সব জায়গায় এটার থেকে মুক্ত হওয়া লাগবে, আসলে মানুষকে বের হয়ে আসতে হবে। কারণ যেটা আপনিও বলছিলেন যে আজকে আমার বাচ্চার উপর আঘাত হয় নাই বলে আমি মনে করছি আমি সুরক্ষিত, আমি কি আসলে আদৌ আর কিছুদিন পর সুরক্ষিত? সবাইকে কিন্তু এটা, আর আমরা যদি মনে করি যে দেশটাকে একটা ভালো জাতি উপহার দিব, তাহলে সবার আগে নজর দিতে হবে আমাদের শিশুদের প্রতি। আমরা শুধু শিশুদেরকে আমাদের ভবিষ্যৎ বলে ওই আলমারিটা তুলে রেখে দিলে তো আর ভবিষ্যৎ সুন্দর হয়ে গড়ে উঠবে না। তার বর্তমানটাকে তো আমাদের একটা সুস্থ পরিবেশ দিতে হবে, বর্তমানটাকে তো সুন্দর করতে হবে, বাঁচতে তো দিতে হবে, তারপরে না তারপরে তো তাকে উন্নত করতে, তার লেখাপড়া শেখাবেন। শিশুদের নিয়ে কথা বলার সবচেয়ে বেশি সমস্যাটা হলো এটা কেউ এর বিরুদ্ধে যায় না। যখন একটা পলিসি নিয়ে, একটা নীতি নিয়ে, একটা কিছু শিশু কমিশন করার কথা যেমন আমরা বলছি, কেউ তো এটার বিরুদ্ধে না, কিন্তু আবার এটা হয় না সহজে। কারণ যেহেতু কোনো প্রতিপক্ষ নাই, অগ্রাধিকার থাকে না, প্রতিপক্ষ নাই, আমরা রাস্তায় নেমে যেতে পারি না, মিছিল করতে পারি না। যেমন নারী আন্দোলন নিয়ে যেটা হয়েছিল, নারী নীতির বিরুদ্ধে অনেকে কথা বলেছে, জোরতোর আন্দোলন হয়েছে, সেটা কিন্তু একটা গতি পেয়েছে। শিশুদের কোনো আন্দোলনই গতি পাওয়ার উপায় নাই, কারণ আমরা বলার আগে পলিসি মেকাররা কাঁদতে শুরু করে দেয়। এখন কিভাবে আপনি শিশু নির্যাতন বা মৃত্যু তো কমছে না। তো এই জন্যই আসলে আমার যেটা মনে হয় যে আমরা আসলে প্র্যাকটিক্যাল চিন্তা করে কাজ করতে হবে। শুধুমাত্র ভালো ভালো কথা বলে আমাদেরও শিশু আছে, আমরাও মরে যাচ্ছি, আমিও ব্যথিত, এইসব কথা আর এখন কেউ আমার মনে হয় শুনতে চায় না। এখন মাঠে নামতে হবে, এক্ষুনি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে একটা সভ্য দেশে আর একটা শিশু যেন নির্যাতিত না হয়, সেই ব্যবস্থা রাষ্ট্র ইচ্ছা করলেই এখন করতে পারে। আপনার কাছে পরিসংখ্যান আপনি কথা বলছেন যে তাহলে আমাদের কি কোথাও কোনো কাজ হচ্ছে না? আসলে না, হচ্ছে। আপনি এভাবে জিনিসটাকে এভাবে দেখেন যে কাজগুলো হচ্ছে, সেগুলো যদি না হতো এই মাত্রাটা আরো অনেক বাড়তো। আপনি বলছেন যে পরিসংখ্যানগত আমরা দেখছি যে কমেছে। হ্যাঁ, আমি যদি কিছু, আমরা হয়তো দর্শকরা অনেক নেতিবাচক কথা শুনছেন, অনেক আমরা দেখছি যেমন শিশু অপহরণে উদ্ধারের প্রবণতা অনেক বেড়েছে, পাচার হয়ে যাওয়া শিশুকে উদ্ধারের প্রবণতা বেড়েছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো মানে ভালো উদ্যোগ গ্রহণ করছে। তো কিন্তু বিষয়টা হচ্ছে সেটা অপ্রতুল, যতগুলো ঘটনা ঘটছে সেগুলোর তুলনায় অপ্রতুল। তো এখানে আসলে যেই জায়গাটিতে আমাদের মূল শুরুর একটা জায়গা তো শুরু করতে হবে, এবং সেটি হয়তো বা পাড়াভিত্তিক, পাড়া বা পরিবার ভিত্তিক। আমি যদি বলি যে শহরের কথা যদি বলি, আপনি যদি একটি গলি ধরেন, একটি গলির নিরাপত্তার দায়িত্ব দেওয়া কিন্তু খুব বড় বেশি কাজ না, মানে দুরূহ কাজ হবে না। তেমনিভাবে আপনি যদি স্থানীয়ভাবে ধরেন একটি বাজার, ঘটনাগুলো কোথায় ঘটছে আপনি যদি দেখেন, অধিকাংশ কিন্তু বাজার বা যেখানে জনসমাগম বেশি সেখানে ঘটছে, সেখানে কিন্তু বাজার সমিতি থাকে। আপনি যদি রাজনের ঘটনা বলেন, অন্যান্য ঘটনাগুলো বলেন, দেখেন সেখানে বাজার সমিতির একটি ভূমিকা কিন্তু ছিল। এবং বাজার সমিতি এই ধরনের এটি কিন্তু একদিনে একটি শিশুকে মেরে ফেলে বা এরকম না, ছোটখাটো বিষয়তে 100 টাকা চুরি করেছে, মোবাইল চুরি করেছে, বেঁধে রেখে কিন্তু পেটানো হচ্ছে এবং সমাজ সেটা দেখছে, ভিডিও করছে। তা প্রথমেই যদি এই ধরনের
যে কোনো ধরনের ঘটনা, কোনো কর্মচারীকে পেটানো হচ্ছে বা শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে, সেটা যদি বাজার সমিতি বা অন্য দোকানদার বা অন্য পাড়ার বড় কেউ যদি সেটি শাসন করে যে এটি তুমি করতে পারো না, এবং সেইখানে যদি স্থানীয় সরকার সহযোগিতা করে তাদের কমিটির মাধ্যমে, এবং সহযোগিতা নিতে না চাইলে কারো যদি ঘাড় তেরা থাকে, সেখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। কাজে কিছু কিছু যদি আপনার প্রতিরোধমূলক ঘটনা ঘটানো যায় এবং সেগুলোকে মিডিয়া যদি প্রচার করে যে হ্যাঁ এই কারণে বেঁচে গেল এতগুলো, এই ঘটনা ঘটতেও পারতো, আরেকটি রাজন হতে পারতো, আরেকটি ঘটনা ঘটতে পারতো, কিন্তু যথাসময়ে সেই ব্যবস্থা নেয়, সেটি হয়েছে। আমরা তো বাহুবলে দেখলাম যে ইয়াতে হবিগঞ্জে সেটা পঞ্চায়েত একটু অনেকটা পরিকল্পনা করে করেছে। হ্যাঁ, এটা তো পুরো পরিকল্পিত, এটা পুরো পরিকল্পিত, এবং এটাকে 3D কিলিং। এটার শুধুমাত্র যে ওনাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তা না, যার জায়গায় পুঁতে রেখেছিল পত্রিকা যেভাবে বলছে সেটিও কিন্তু তাদের প্রতিপক্ষ। ফলে ওখান থেকে ওকেও ফাঁসানো যেত যে তোমার ওখানে লাশ পাওয়া গেছে, কাজে হেনস্থা, মানে এক ডিলে দুই পাখি মরে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে শিশুরাই সবকিছুর ভেতর, কারণ সে তো ক্ষমতা, তারাই ভিকটিম হচ্ছে। তো কাজে এই দৃষ্টিভঙ্গিগুলো পাল্টাতে হবে। পাল্টাতে হলে ওই ইতিবাচক ঘটনাগুলোকে বারবার সামনে করে নিয়ে আসতে হবে, এবং সেইখানে আমার মনে হয় যে এখনো আমরা বিশ্বাস করতে চাই যে নিশ্চয়ই আমাদের সমাজে সুস্থ ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাই বেশি, কিন্তু সেই মানুষগুলো সক্রিয় নয়। তাদের কোথায় যেন একটা নাড়ার প্রয়োজন রয়েছে। সেই লোকগুলো নিজেদের নিশ্চয়তা, নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে তারা খুশি আছে, কিন্তু তারা একটুও ভাবছে না যে আজকে আরেকজন শিশু অন্য একজন শিশু করে যে সাহসটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু পরবর্তীতে আমার পরিবার বা আমার চারপাশেও কিন্তু সেটা কিন্তু একসময় ক্ষমতাশালী বা ধনবান পরিবারের সদস্যরাও, শিশুরাও যে নির্যাতনের শিকার হবে না বা সেই রাস্তায় তো প্রশস্ত করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেখানে আপনি উনি যেটা বলেন যে একটি নাড়া দেওয়ার ঘটনা হয়তো করতে হবে, সেটি কিভাবে করা যায়, আপনি কি মনে করেন? আসলে কিছু নাড়া তো হচ্ছেই, কারণ ইদানিং যে মিডিয়াগুলি যে ভূমিকা নিচ্ছে এটা নিঃসন্দেহে প্রশংসার। যেভাবে ছোট্ট একটা ঘটনাকেও হয়তো ফার্স্ট পেজ, এটা তো অনেক সময় আপনারা আমাদেরকে ব্লেম করেন যে গণমাধ্যম এটা বাড়াবাড়ি করলো, এতটা করার কথা না। না, কিন্তু আমি ভাবছি যে এটা হওয়াতেও কিন্তু একটা ইনডাইরেক্ট প্রেশার রাষ্ট্রের উপরও পড়ছে, কারণ বেশ কিছুদিন ধরে ধারাবাহিক রিপোর্ট কিন্তু প্রথম আলো করছে এবং প্রথম পেজেই দিচ্ছে এগুলি কি হচ্ছে বাহুবলের ঘটনাটা নিয়ে এবং অন্যান্য ঘটনা নিয়ে। এটা তো আছেই। আরেকটা হলো মানুষ আসলে একটা ঘটনা ঘটলে অপেক্ষা করে যে থানায় বলতে হবে, পুলিশকে বলতে হবে, আর থানা পুলিশের জায়গাটা সব মানুষের জন্য খুব ফ্রেন্ডলি না, যে মানুষ খুব ইজিলি গিয়ে এখানে মানুষকে রিপোর্ট করার একটা সেফ জায়গা দরকার। এখানে হলো যেটা উনি বলছিলেন যে এই ছোট ছোট ভিজিলেন্স কমিটির মতো যদি কিছু থাকে যেখানে আমি বলতে পারবো, তারা হয়তো থানা পুলিশ করবে। আমার ঘরের কাছেই আসলে আমার জানানোর একটা জায়গা দরকার, কারণ আমি একটা ফোন করে হয়তো জানাইতে পারি, কিন্তু আমাকে যদি ডাক হয় এখন আপনি থানায় আসেন, আপনার নাম ঠিকানা বলেন, কোথেকে করলেন, এটা সত্যি কিনা, তাহলে মানুষ। আব্দুল্লাহ মামুন যেটি বলার চেষ্টা করলেন যে আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করবো, যে আসলে সামাজিকভাবে একটি সচেতনতা তৈরির জন্য তৃণমূল পর্যায়ে কাউকে না কাউকে উদ্যোগী হতে হবে, এবং সেটা আমরা মূলত প্রত্যাশা করি জনপ্রতিনিধি, আমরা ইউনিয়ন পরিষদের কাউন্সিলরদের বলছি, এখন নির্বাচন হচ্ছে, আমরা চাইবো যে এই নির্বাচনের সময় যারা ভোটার তারাও তাদের প্রার্থীদের কাছে বলবেন বা এই প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করবেন যে তুমি কালভার্ট করবা, তুমি রাস্তাঘাট করবা, তোমরা বিদ্যুৎ এনে দিবা, তুমি এলাকার নিরাপত্তা দিবা, একই সঙ্গে এই নিরাপত্তার বিষয়ে শিশুর নিরাপত্তা, আমার পরিবারের যে শিশু তার নিরাপত্তার বিষয়টি, তাকে যেন নির্যাতন করা না হয়, তাকে যেন কোনোভাবেই সহিংসতার শিকার করতে না হয়, সেই প্রতিশ্রুতি আমরা চাই যে ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের কাছ থেকে আসলে আস্তে আস্তে হয়তো এটা আমার উপরের দিকে আসবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করব, তবে তার আগে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাদেরকে ভিজিট করতে হবে www.ntv.bd.com। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর নজর রাখুন শিশুদের প্রতি, যাতে কোনো সহিংসতা নির্যাতনের শিকার আমাদের ছোট্ট নিষ্পাপ শিশুরা না হয়। ধন্যবাদ সবাইকে।